নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নাগরিকত্ব বিষয়ে কয়েকটি কথা বলবো। আমরা এর আগে ভিডিও করে বলেছিলাম যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি নাগরিকত্ব প্রশ্নে ঠিক কী অবস্থান গ্রহণ করছে সেটা তখনও পর্যন্ত খুব পরিষ্কার ছিল না, কিন্তু গত দুদিনে সব পলিটিক্যাল পার্টির ইশতেহার বেরিয়ে গেছে এবং তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে ইশতেহারের বিষয়বস্তু নিয়ে আলোচনা, সমালোচনা, বাদানুবাদ এগুলো আমরা লক্ষ্য করেছি। কাগজে কিছু কিছু রিপোর্ট বেরিয়েছে। খুব স্বাভাবিক কারণেই নানা জাতীয় ইস্যুর সঙ্গে সঙ্গে উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্ন বা কা নিয়েও কিছু কথাবার্তা আমরা শুনেছি এবং এই কথাবার্তাগুলো শুনেছি বলেই আমরা মনে হয় আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে অবস্থান কা প্রশ্নে বা উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে সেসব নিয়ে কিছু কথা নিশ্চিত করে বলা যায়। বিশেষ করে এই 2024 সালের এই নির্বাচনী যুদ্ধে বিভিন্ন পলিটিক্যাল পার্টি উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্ন বা কা নিয়ে যে অবস্থান নিয়েছে সেটা নিয়ে আমরা এখন নিশ্চিত করে কিছু কথা বলতে পারি। আমরা আগেই বলেছিলাম এবং সেটা ঘটনা সত্য যে এবারের যে ইশতেহার, সেই ইশতেহারে বিজেপি দল তারা উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্ন বা কা-19 নিয়ে নতুন করে আর কোনো কথা তাদের ইশতেহারে লেখেনি। তারা ইশতেহারে কোনো প্রতিশ্রুতি না দিলেও নির্বাচনী জনসভাগুলিতে মোদি এবং অমিত শাহ উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্ন নিয়ে তারা কথা বলছেন, তারা কি করতে চান সেটা তারা বলেছেন। তারা যেটা বলছেন সেটা পুরনো কথা এবং এই পুরনো কথাই তাদের এই যে 2024 সালের নির্বাচন, সেই নির্বাচনে তাদের সে পুরনো কথাই এই ইলেকশনে তাদের কথা, নতুন কিছু তারা বলছেন না। এবং নতুন কিছু বলছেন না মানে এটা মনে করা যায় যে নতুন গভর্নমেন্ট যদি তারা ফর্ম করতে পারে তাহলে তারা এই বিষয়ে হয়তো আর নতুন করে কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করবে না। নতুন উদ্যোগ গ্রহণ করবে না মানে যে কথা বলা হচ্ছিল শান্তনু ঠাকুর বা অসীম সরকার যে কথা বলছিলেন এবং তারা বলবার সময় সুকান্ত মজুমদারকে কোট করেছেন, শুভেন্দু অধিকারীকে কোট করেছেন, করে এই গোটা যে বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় এবং রাজ্যের নেতৃত্ব, তারা যে কথা বলার চেষ্টা করেছিলেন যে নতুন সরকার এলে আবার নতুন করে কা-19 এই যে রুলস প্রকাশ হয়েছে এইটা আরও সরলীকৃত করা হবে। আরও স্পষ্ট করে বললে এই কথা বলতে হয়, তারা যেটা বলেছেন আমাদের রাজ্যের নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে উদ্ধৃত করে যে কথা বলেছেন যে তাদের সাথে নাকি কথা হয়েছে, তারা এটাকে এতটাই সরলীকৃত করবে এই আবেদন করা বা নাগরিকত্ব প্রদানের বিষয়টি,
যে তাতে আর কোনো কাগজপত্র লাগবে না, আবেদন করলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবেন। ফলে এই যে কথা তারা বলছিলেন, এই ইশতেহারে নতুন কোনো কথা বা এই জাতীয় কথা, এই সরলীকৃত করার কথা বা কাগজপত্র লাগবে না, আবেদন করলেই নাগরিকত্ব পাওয়া যাবে, এরকম কোনো প্রতিশ্রুতি ইশতেহারে নেই। ইশতেহারে নেই মানে হলো এইটা আগামী দিনে যদি তারা সরকার গঠন করতে পারে তাহলে তারা আর এই যে কথাবার্তা আমরা শুনছিলাম এইটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আমরা জানি যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যতটুকু দেওয়ার, যতটুকু বলার, তারা এই ইশতেহারেই প্রতিশ্রুতি দেয়। যেটুকু পারে না সেটাও তারা প্রতিশ্রুতি দেয়, এবং সেটা আমরা অতীতেও দেখেছি, বিজেপির ক্ষেত্রেও দেখেছি। সেটা আপনি 15 লাখ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়ার প্রশ্ন বলুন, বা বছরে 2 কোটি চাকরির নিশ্চয়তার কথা বলুন, এই সমস্তগুলো তারা করতে পারেনি। আসলে এইগুলো করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তা সত্ত্বেও তারা নির্বাচনের আগেই এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন। ফলে যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেবে না কোনো দল, আমি শুধু বিজেপির কথা বলছি না, নির্বাচনের পরে গভর্নমেন্ট ফর্ম করতে পারলে সেইগুলো করা সাধারণভাবে হয় না। এটা সাধারণভাবে হয় না। আন্দোলনের চাপে পড়ে বিশেষ পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে নতুন কিছু করলে সেটা অন্য প্রশ্ন, কিন্তু সাধারণভাবে এটা হয় না। যে জায়গা থেকে আমরা বলতে পারি যে বিজেপি উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে আর অতিরিক্ত কিছু করবার কোনো সম্ভাবনা নেই, যে কারণে তারা ইশতেহারে এটা রাখেনি। অর্থাৎ আমরা মনে করতে পারি তারা উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে যেটুকু যা করার তারা সেটা করে দিয়েছে। অর্থাৎ এই যে রুলস প্রকাশ করেছে, তারা কার-19 তৈরি করেছে, এবারে উদ্বাস্তুদের প্রশ্ন তারা এখানে আবেদন করবেন কি করবেন না, তারা মনে করছেন এটা যথেষ্ট কি যথেষ্ট নয়, এটা হচ্ছে উদ্বাস্তুদের প্রশ্ন। এই প্রশ্নে এখন সিদ্ধান্ত উদ্বাস্তুদের নিতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, অমিত শাহ যখন একটা বলছেন, পাশাপাশি হয়তো সেই দিনই বা তার পরের দিন মঞ্চে তৃণমূল কংগ্রেসও তার বক্তব্য প্রশ্নে বা উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে বলছেন, এবং সেটা তৃণমূল কংগ্রেসও তাদের পুরনো অবস্থানে অটল আছে, এবং সেটাই তাদের ইশতেহারে তারা লিখেছে বলে, আমি এটা পড়িনি, ইশতেহারে লিখেছে বলে আমি শুনেছি, এবং সেটাই বলছেন নেতৃবৃন্দ, তৃণমূলের নেতৃবৃন্দ। সেটা হলো তারা বলছেন যে উদ্বাস্তুরা সবাই নাগরিক, যাদের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, এইসব নাগরিক সুযোগ সুবিধা যারা পান তারা সবাই নাগরিক, এইটাই হচ্ছে তাদের অবস্থান। কিন্তু এই যে অবস্থান, এই অবস্থান প্রশ্নে এক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে হবে উদ্বাস্তু মানুষকে, যে উদ্বাস্তু মানুষেরা কি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে সেটাই ভরসা করা যায়। যারা ভরসা করতে পারবেন তারা করুন, যারা পারবেন না তাদের নতুন করে কিছু ভাবতে হবে। আমার যেটা মনে হয় সেটা হলো যে এই যে কথা, এইটা বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাসযোগ্য নয় এই কারণে, এইটা কোনো তত্ত্বগত আলোচনা নয়, এটা কোনো বিশ্বাসের প্রশ্ন নয়। আমার মনে হয় প্রত্যেকটা উদ্বাস্তু মানুষের প্রতিদিনের জীবনের অভিজ্ঞতা হলো যে তৃণমূল কংগ্রেস, তার সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার প্রতিদিন
যেটা করেন, কারণ তারাই ক্ষমতায় আছে, প্রতিদিন উদ্বাস্তুদের যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে একটা পাসপোর্ট করার প্রশ্ন বলুন, একটা চাকরির প্রশ্ন বলুন, উচ্চশিক্ষার প্রশ্ন বলুন, একটা কাস্ট সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে বলুন, এই যে দৈনন্দিন জীবনে যেখানে নাগরিকত্বের প্রমাণ প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে উদ্বাস্তুরা দেখছেন যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থাকলেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তার পুলিশ, তার ডিআইবি সেটা মানেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা ভোটের জন্য বলছেন, কিন্তু তিনি তার প্রশাসনকে যে নির্দেশ দিয়েছেন সেটা আলাদা। এটা আমরা প্রতিদিন আমাদের জীবনের অভিজ্ঞতায় আমরা জানি বলেই আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা একটা মস্ত ভাওতা, এইটাতে আস্থা বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে তার চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে যারা জানেন তারা ভালো করেই বোঝেন তিনি কাজ হাসিল করবার জন্যে যা প্রয়োজন হয় তাই বলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে শুধু আমি তা বলছি না, এটা বিজেপির ক্ষেত্রেও আমরা দেখেছি। সেই 10 বছর আগে থেকে মোদি সে বারাসাত কাছারিবাড়ি থেকে বা কৃষ্ণনগর ময়দান থেকে ঠিক 10 বছর আগে যে কথা বলেছেন, তার পরবর্তীকালে ঠাকুরনগরে এসেছেন, জনসভা করেছেন, বলেছেন, তার সঙ্গে প্রকৃত অবস্থার কোনো সামঞ্জস্য নেই, মিল নেই। ফলে তারাও যে মানুষকে মিথ্যে কথা বলেন, মানুষকে বিভ্রান্ত করেন, এইটা আমাদের জীবনের অভিজ্ঞতা। অন্তত এই 10 বছরে আমরা এটা দেখেছি। আর এর সঙ্গে আমরা এর আগে বহুবার আলোচনা করেছি, মোদী সরকার মুখে যাই বলছেন আর জেপিসিতে তার সরকার যে কথা বলেছেন তাতে আমরা দেখেছি তারও মধ্যে কোনো মিল নেই। ফলে এই যে দুটো দল এবং তার নেতৃবৃন্দ, নেতারা, তাদের মুখের কথায় বিশ্বাস করার কোনো কারণ নেই। আর আমরা অতি সাম্প্রতিককালে আমরা দেখলাম যে এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে মমতা সরকার তার পঞ্চায়েত দপ্তরে বেশ কিছু লোকজন নেবেন এবং তার জন্যে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এবং সেখানে আমরা জানি নোটিফিকেশন যখন হয়, চাকরির আবেদন যখন গভর্নমেন্ট চান, নোটিশ যখন দেন, তখন সেখানে কিছু কন্ডিশন থাকে। আমরা এর আগেও বলেছি ভিডিওতে, আবারও আপনাদের মনে করে দিই। সেখানে পরিষ্কার করে বলেছেন যে সংবিধানের 2য় অধ্যায়ে নাগরিকত্ব সম্পর্কে যে কথা বলা হয়েছে সেই অনুযায়ী আবেদনকারীকে নাগরিকত্বের প্রমাণপত্র দাখিল করতে হবে, বা সেই অনুযায়ী যিনি নাগরিক তিনি পঞ্চায়েত দপ্তরের এই চাকরির জন্যে, স্টেট গভর্নমেন্টের এই চাকরির জন্য তিনি দরখাস্ত করার উপযুক্ত বলে বিবেচিত হবেন। এবং সেটা আমরা জানি যে সেটাতে সংবিধানে কি আছে, আমরা সেটা জানি। সংবিধানে পরিষ্কার আছে যে 1948 সালের আগে যদি এসে থাকেন এবং তার দলিল যদি থাকে তাহলে আপনি নাগরিক, বা 1948 সালের আগে থেকে যারা এই ভারতবর্ষ বসবাস করেন, এখানকার ভূমিপুত্র, তারা নাগরিক। আর যারা 48 সালের পরে বাংলাদেশ থেকে এসেছেন, আমি বাঙালিদের কথাই বলছি, বাংলাদেশ থেকে এসেছেন, তারা যদি এসে আবেদন করে বাই রেজিস্ট্রেশন বা বাই ন্যাশনালাইজেশন নাগরিকত্ব অর্জন করে থাকেন, তাহলে আপনি নাগরিক। আমাদের সংবিধান এবং আমাদের যে নাগরিকত্ব আইন সেখানে এই কথা বলেছে। আর জন্মসূত্রে নাগরিকত্ব আইন, সেটাও আমরা বলেছি যে সেটাতে 87 সালের আগে যারা এসেছেন তারা জন্মের প্রমাণপত্র থাকলে তিনি নাগরিক। কিন্তু 87 সালের 1 জুলাইয়ের পরে যিনি জন্মগ্রহণ করেছেন তার নিজের জন্মের প্রমাণপত্র থাকলে বা বার্থ সার্টিফিকেট থাকলেই শুধু হবে না, তার সঙ্গে তার
মা অথবা বাবার একজনের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। আর যদি 2004 সালের 3রা ডিসেম্বরের পরে যিনি জন্মগ্রহণ করেছেন তার জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং তার সাথে মা এবং বাবা দুইজনেরই নাগরিকত্বের প্রমাণপত্র দাখিল করতে হবে। না হলে এই মমতা ব্যানার্জির সরকার যে আবেদন করেছেন সেই আবেদনে যে আবেদন করেছেন নয়, মমতা ব্যানার্জির সরকার যে চাকরির বিজ্ঞপ্তি জারি করেছেন সেই বিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্য বলে এই যেগুলো বললাম এগুলো না থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না। ওই রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দিলাম বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বা পশ্চিমবঙ্গ বোর্ডের সার্টিফিকেট দিলাম, তাতেই প্রমাণ হয়ে যাবে যে আপনি দেশের নাগরিক, এটা হবে না। এটা পরিষ্কার বলেছেন। ফলে নির্বাচনে যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এবং সরকার যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থাকলেই তিনি নাগরিক, এইটা কিন্তু কার্যক্ষেত্রে এই সরকার মানছে না। এটা আমরা দেখেছি। আর একটা প্রমাণের কথা আমরা এর আগে বলেছি, সেটা 2016 সালের 17ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল। সে কাগজ আমি আপনাদের এরকম করে বারবার দেখিয়েছি। আবারও যদি কেউ চান আমরা তাকে হোয়াটসঅ্যাপে তার কপি পাঠিয়ে দেব। সেখানে তারা বলেছেন যে 5 বছর যারা বসবাস করছেন, ভোটার কার্ড এবং আধার কার্ড আছে, এটা তৃণমূল কংগ্রেস বলছে, তৃণমূল কংগ্রেসের সরকার বলছে, মন্ত্রিসভা বলছে যে 5 বছর বসবাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, তিনি ভারতবর্ষের নাগরিক নন, কিন্তু নাগরিকত্ব পাওয়ার অধিকারী বা যোগ্য। তিনি আবেদন করলে তাকে নাগরিকত্ব দেওয়া উচিত। ফলে এই কথা যখন মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছেন, এটাতে পরিষ্কার তিনি বলছেন যে তারা নাগরিক নন। ফলে ভোটের বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটাও একটা ভাওতা। আর বাকি রইল কংগ্রেস এবং সিপিএম। আপনি কংগ্রেস এবং সিপিএমের অবস্থান আপনি জানেন যে তারাও খুব স্পষ্ট করে না বললেও তারাও যেটা বলছেন সেটা এই দাঁড়ায় যে এই K-19 বিরুদ্ধে তারা, এই K-19 বিরুদ্ধে, এবং এই K-19 বাতিল করে দেবেন। কংগ্রেসও বলছে, পি চিদম্বরম বলেছেন যে তারা যদি সরকার গঠন করতে পারেন, ক্ষমতায় গিয়েই তারা এই K-19 বাতিল করবেন। K-19 বাতিল করবেন ঠিক এইভাবে পরিষ্কার বলেননি, বলছেন বাতিল করবেন, মানে K-19 বাতিল করবেন। আরও কিছু কিছু আইন যেটা কংগ্রেসের মনে হবে যে বিজেপি যেটা করেছে এটা ঠিক করেনি, তো সেটাতে হতে পারে 21B, যেটাতে নাগরিকত্ব, ওই 2003 সালের যে ক্লজ 21B যেটাকে অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল, হয়তো সেটাও বাতিল করার কথা ভাবছেন কি ভাবছেন না আমরা জানি না, কিন্তু তারা পরিষ্কার করে এটা কিছু বলেনি। তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো যে অবস্থার মধ্যে উদ্বাস্তুরা আছেন, বিজেপি বাদে আর সবাই তাদের সেই অবস্থার মধ্যে রেখে দিতে চান। এইটা হচ্ছে একটা অবস্থান। এখন আমি বিরোধীদের কথা বলি। বিরোধীরা এই কার সাথে সাথে আবার এনআরসি সম্পর্কেও একটা প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সিপিএমও দিয়েছে, কংগ্রেসও বলছে। সেটা কি? তারা বলছে আমরা এখানে এনআরসি এনপিআর করতে দেব না। তা আমি এই ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি না। আপনি বলতে পারেন, এটা বিরোধীদের কাছে আমার প্রশ্ন, যে আপনারা যদি মনে করেন যে ভারতবর্ষে এই যে সব উদ্বাস্তুরা বসবাস করছেন তারা সবাই ভারতবর্ষের নাগরিক, এটা যদি আপনারা মনে করেন, কারণ তারা ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ফলে তাদের যদি সত্যি আপনারা নাগরিক মনে করেন, তাহলে এনআরসি এনপিআর করার ক্ষেত্রে বিরোধিতা করছেন কেন? যদি সবাই নাগরিক হয়, সবাই যদি নাগরিক হয়, তাহলে এনপিআর এনআরসিতে তাদের ভয় পাওয়ার কোনো কথা নয়, তাদের নাম এনআরসিতে উঠবে।
তারা জাতীয় পরিচয়পত্র পাবেন, এটা তো খুব সুবিধার কথা। তাহলে আপনারা যখন বলছেন নাগরিক তারা, আবার এনআরসি করার বিরোধিতা করছেন, মানে আপনাদের এই কথার মধ্যে আপনারা নিজেরাই পরিষ্কার নন যে এনআরসি করলে এই লোকগুলোর নাম ভোটার এই এনআরসি তালিকায় উঠবে কি উঠবে না। কেউ আমাদের যুক্তিতে তাই আসে। যদি আপনারা কনফিডেন্ট হতেন যে উদ্বাস্তুরা এই যে নাগরিক অধিকার পাচ্ছেন তার অর্থ হলো তারা সত্যিই এখানকার বোনাফাইড সিটিজেন, তাহলে আপনারা তো এনআরসি করার বিরোধিতা করতেন না। কারণ এনআরসি যে আইন 14A ধারা, 14A ধারা যখন তৈরি হয়েছে তখন কংগ্রেস তার বিরোধিতা করেনি, সিপিএম তার বিরোধিতা করেনি, তৃণমূল তার বিরোধিতা করেনি, আর বিজেপি তো আইনটা এনেছিল, তারা তৈরি করেছে। তাহলে আজকে যখন এনআরসির বিরোধিতা করছেন তখন নিশ্চয়ই কিছু একটা দুর্বলতা আপনারা মনে করছেন যে এনআরসি হলে এই উদ্বাস্তুদের নাম এনআরসি তালিকা থেকে বাদ পড়বে, মুসলমানদের নাম বাদ পড়বে, এটা মনে করছেন বলেই এটা এনআরসির বিরোধিতা করা হচ্ছে। ফলে এইটা হচ্ছে কিন্তু আসলে এই যেটা বলছেন সবাই নাগরিক, এইটা কিন্তু তৃণমূল কংগ্রেস, আমি আগেও বললাম তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত ইত্যাদি ইত্যাদি, এটা ভোটের জন্য তারা বলছেন। আসলে নাগরিক কি নাগরিক নন এই প্রশ্নে কিন্তু তারা বিজেপির সাথেও একমত হলো এই যে আইন অনুযায়ী উদ্বাস্তুরা নাগরিক নন, কিন্তু তারা এইটা স্বীকার করছেন না যেমন তেমনি আবার এনআরসি করারও বিরোধিতা করছেন, কারণ তারা এই লোকগুলোকে বাঁচাতে চান। এনআরসি হলে তাদের নাগরিকত্ব, তারা এনআরসি তালিকার বাইরে পড়ে যাবেন, আসামের মতো অবস্থা তাদের হবে। তাহলে আমরা এইখানে যেটা বলেছিলাম যে এই জায়গাতে সমাধানটা হতে হতো, বিরোধীদের বলা উচিত ছিল যে বিজেপি বলছে K-19 নাগরিক হয়ে যাবে বা নাগরিকত্ব উদ্বাস্তুরা পাবেন, এইটা যে তারা ঠিক কথা বলছেন না, এই কথাটা বলেই বিজেপির বিরুদ্ধে বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। আমরা এইটা কংগ্রেসের সাথে কথা বলে, সিপিএমের সাথে কথা বলে আমরা এইটাই তাদের বোঝাবার চেষ্টা করেছি, এবং আলোচনার টেবিলে তারা এটা রাজি হলেও তারা কিন্তু এই ঝুঁকি নিতে চাননি। তারা এটা বুঝেছেন যে আইন অনুযায়ী উদ্বাস্তুরা নাগরিক নন, সংবিধান অনুযায়ী উদ্বাস্তুরা নাগরিক নন, ফলে একটা নতুন আইন তৈরি করে তাদের নাগরিক ঘোষণা করতে হবে। কিন্তু তারা এই ঝুঁকি নিতে রাজি হলেন না, এই আত্মবিশ্বাস তারা পেলেন না যে সরাসরি তারা বলুক, আমরা যেভাবে বলছিলাম যে বিজেপি K-19 যে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে এটা ভাওতা, এই পথে নাগরিকত্ব হয় না। ফলে বিরোধীরা যদি এই প্রতিশ্রুতি রাখতেন যে তারা ক্ষমতায় গেলে একটা নতুন তৈরি করে, একটা নতুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করে উদ্বাস্তুদের, যারা এখানে স্থায়ীভাবে বসবাস করেন, যাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো আছে, বা তারা এখানে বসবাস করার প্রমাণ দাখিল করতে পারবেন, তারা ভারতবর্ষের নাগরিক, এইটা যদি বলতেন, এই প্রতিশ্রুতি যদি তারা ইশতেহারে রাখতেন, তাহলেই মনে হয় বিজেপিকে এক্সপোজ করার ক্ষেত্রে আরও সুবিধা হতো। না হলে আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে আজকে অমিত শাহ, মোদি বলছেন যে তারা নাগরিকত্ব দিতে চায় উদ্বাস্তুদের, আর বিরোধীরা তার বিরোধিতা করছে, K-19 বাতিল করার কথা বলছেন। ফলে এইভাবে তারা হিন্দুদের ভোট পোলারাইজ করার সুবিধে পেয়ে যাচ্ছেন, এবং এইটা বোধহয় যুক্তিতে অস্বীকার করা যায় না যে এইভাবে বিরোধীরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা না বলে, নতুন তৈরি করার কথা না বলে, তারা যখন K-19 বাতিল করার কথা বলছেন,
আসলে তারা মুসলমানদের ভোট হারাবার ভয় পাচ্ছেন। যে অভিযোগ বিজেপি করছে যে তারা তোষামত করছেন মুসলমানদের, এইটা কিন্তু প্রকারান্তরে বিজেপি বেঠিক কথা বলছেন না। কারণ খুব পরিষ্কার করে শক্তভাবে উদ্বাস্তুদের পক্ষে দাঁড়িয়ে নতুন একটা আইন তৈরি করার প্রতিশ্রুতি বিরোধীরা তাদের আইনে, তাদের ইশতেহারে রাখতে পারলেন না। আর এইটা আমি বিরোধীদের কাছে আমার প্রশ্ন, আপনারা কার 19 বাতিল করলেন? আপনারা সব করলেন, কার 19 বাতিল করলেন, এনআরসি বাতিল করলেন, যাই করুন, তাতে কি উদ্বাস্তুদের নাগরিকত্ব হয়ে যাবে? নতুন একটা আইন যদি না হয় তাহলে তো উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে না। ফলে আমি যেটা বুঝেছি, কংগ্রেস এনআরসি আইন 14 এ দ্বারা বাতিল করার পক্ষে নয়, সিপিএম এনআরসির আইন 14 এ দ্বারা বাতিল করার পক্ষে নয়, তৃণমূল কংগ্রেস এনআরসি করার যে আইন 14 এ দ্বারা বাতিল করার পক্ষে নয়। আপনারা তাদের সমস্ত বক্তব্য, খবরের কাগজগুলো আপনারা দেখুন, অতীতে তারা যে কথা বলেছেন তার অর্থ হলো এনআরসি করতে দেব না মানে আমরা এখন করতে দেব না, আমরা এখন করতে দেব না। এখন করলে এই যে একটা মানুষ আসামের মতো এরকম বিপক্ষে পড়ে যাবেন আর ভোট হারাতে হবে, পার্টি জনপ্রিয়তা নষ্ট হবে। কিন্তু এই দেশে এনআরসি হবে না, 14 এ ধারা বাতিল করো, এই কথা তারা বলছেন না। ফলে 14 এ ধারা যখন বাতিল করার কথা বলছেন না, তখন আসলে যেটা করা দরকার সেটা হলো উদ্বাস্তুদের নাগরিকত্বটাই নিশ্চিত করা দরকার। এইটে তারা করছেন না। ফলে আজকের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে এই নির্বাচনে কি বিজেপির কাছ থেকে কি বিরোধীদের কাছ থেকে ভালো কিছু উদ্বাস্তুরা পাচ্ছেন না। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, ভালো কিছু যদি পেতে হয় তাহলে উদ্বাস্তুদের রাস্তায় নামতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো যতক্ষণ না বুঝতে পারছেন যে এই ইস্যুটাকে হাতে নিলে তারা রাজনৈতিকভাবে লাভবান হবেন, দলীয়ভাবে লাভবান হবেন, ভোট পাবেন অতিরিক্ত, এই নিশ্চয়তা যতক্ষণ তারা না পাচ্ছেন ততক্ষণ তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে সোচ্চার হবেন বলে আমার মনে হচ্ছে না। আমরা যেটা মনে করি যে একটা নীতিগত অবস্থান নেবেন, একটা মানবিকতার জায়গা থেকে নেবেন, একটা কংগ্রেসের যে অতীত কমিটমেন্ট ছিল, তারাই তো উদ্বাস্তুদের দেশভাগের ক্ষেত্রে তারা সম্মতি দিয়েছিলেন এবং উদ্বাস্তু সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই যে কমিটমেন্ট, এই যে তাদের নীতিগত অবস্থান, এইটাতে তারা আর এই নৈতিকতার প্রশ্নটা গৌণ হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। ফলে এখন উদ্বাস্তুদের বলবো যে ইলেকশনের আগে আমাদের আর খুব কিছু করার অবস্থা নেই। যেটা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে একটা নতুন সুযোগ হয়তো আসলেও আসতে পারে, আমি নিশ্চিত করে বলছি না। কারণ মোদি যেভাবে বলছেন, যেভাবে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের পোলারাইজ করার জন্যে, সাম্প্রদায়িক মেরুকরণ করার জন্যে যেভাবে বক্তব্য রাখছেন, পরপর 3-4টে জনসভাতে তিনি বলেছেন, তাতে মনে হচ্ছে যে মোদি সরকার মনে করছেন বা মোদির দল বিজেপি মনে করছেন তারা খুব ভালো অবস্থায় নেই। না হলে নজিরবিহীনভাবে এইরকমভাবে মেরুকরণের চেষ্টা, সাম্প্রদায়িক উস্কানি, এইটা কিন্তু এর আগে কখনো, মানে এর আগে কখনো এইভাবে কিন্তু বলেননি। অন্তত মোদি এরকম করে বলেননি। হয়তো তাদের দলের কেউ কেউ বলেছেন, কিন্তু এখন প্রধানমন্ত্রী যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে তাদের অবস্থাটা ভালো নয়। ফলে কংগ্রেস যদি আসে, বিরোধীরা যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রেও তাদের এরকম একটা আইন তৈরি করতে বাধ্য করতে হবে, তাদের নজর কাটতে হবে। ফলে উদ্বাস্তুরা কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত যদি না হয়ে থাকেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হওয়ার কোনো পথ নেই। ফলে আপনাদের আমার অনুরোধ যে আপনারা
ভেতরে ভেতরে তৈরি হন যে একটা লড়াইয়ে আপনাদের নামতে হবে, আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকব। তো এই কথাগুলো আজকে বলার ছিল। আমি 2 দিনের জন্য 3টে দিনের জন্য একটু বাংলাদেশে যাব, একটু ওই আম্বেদকর জয়ন্তীর ব্যাপারে ঢাকাতে একটা সংগঠন আমাদের আমন্ত্রণ করেছেন, ফলে আমি আর 3-4 দিন আপনাদের সামনে থাকছি না। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।